আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো বিশাল একটা ক্লাসের পর, মানে বিশাল একটা থিওরি ক্লাসের পর আমি তোমাদের এমসিকিউ নিয়ে চলে আসলাম। তো এই ক্লাসটা করার আগে ছোট্ট কয়েকটা কথা বলেনি, যেটা প্রত্যেকটা ক্লাসের আগেই বলি, যে অবভিয়াসলি এই ক্লাসটা করার আগে হয়তো একটা কাজ করতে পারো, যে বইটা একেবারে ভালোভাবে পড়ে নিবা, অথবা আমাদের ক্লাসটা, পুরো ক্লাসটা, থিওরি ক্লাসটা ভালোভাবে দেখে নিবা। এর আগে এই ক্লাসটা দেখলে তুমি কিছুই বুঝবা না, কারণ এই ক্লাসে আমি খুব একটা যে বেশি ডিটেলসে বুঝাবো ব্যাপারটা এরকম না। এই ক্লাসে জাস্ট আমি কোশ্চেনগুলো সলভ করে যাব, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে যাব। আর যেগুলো থিওরিটিক্যাল আছে, ধরো জন্মসাল, মৃত্যুসাল, তারপর বিজ্ঞানীদের নাম, সেক্ষেত্রে কি করবো, জাস্ট বলে যাবো এইটা এইখানে বইয়ের এইখানে আছে। এছাড়া এর বাইরে বেশি কিছুই বলবো না। সরি, সরি, আমি একটু সিক। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, সো অবভিয়াসলি এই ক্লাসটা শুরু করার আগে আমাদের ক্লাসটা দেখে আসবা। আমাদের ক্লাসটা আশেপাশে কোথাও পেয়ে যাবা তোমরা, বা আমাদের চ্যানেলে ঢুকলে পেয়ে যাবা, অথবা আমাদের কোর্সে যদি স্টুডেন্ট হয়ে থাকো, অবভিয়াসলি তুমি একেবারে মানে সাজানো গোছানো পাবা তোমরা। তো যদি কোর্সের স্টুডেন্ট হও, অবভিয়াসলি স্লাইডটাও পেয়ে যাবা। তারপরে বলছি, একেবারে ভালোভাবে সুন্দরভাবে নোট করার ট্রাই করো, যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ তুমি যতবার বেশি নোট করবা ততবার ব্রেইন ওই জিনিসটাকে রিভাইজ করবে, বা মাল্টিপল টাইম একটা জিনিস যদি ব্রেইনে ঢুকে, তখন কিন্তু ব্রেন অটোমেটিকলি ওইটাকে ফিক্সড করে নেয়, তখন কিন্তু আলাদা করে তোমার মুখস্থ করা লাগে না। দ্যাটস ওয়াই এটা অনেক ইম্পর্টেন্ট। সো যদি নোট করার পসিবল হয়, অবভিয়াসলি নোট করো। আর যদি কেউ এরকম বিছানায় শুয়ে বা টেবিলের উপর পা দিয়ে জাস্ট ভিডিওটা দেখতে থাকো, এরকম ভিডিও না এটা। সো এইটা দেখে কোনো লাভ নেই। এইটা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য। এটা এমন না যে স্টোরি বলবো আমি এখানে। স্টোরি বলতে গেলে খুব একটা নাই, খুব একটা কি কোনো স্টোরি নেই, জাস্ট আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করবো। তো চলো শুরু করি। অধ্যায়টার নাম তোমরা জানো, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট। বিশাল একটা অধ্যায়। অধ্যায়টা ছোট, বাট আমরা বিশাল করে পড়াইছি, অনেক একেবারে ডিটেলসে, যতটা ডিটেলসে পড়ানো সম্ভব। 1 নম্বর কোশ্চেন, কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? প্রত্যেকটা কোশ্চেন শুরু করার আগে, আমি আবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন শুরু করার আগে তোমরা কি করবা, আমি মানে অ্যান্সারটা বলার আগে তোমরা নিজেরা একবার ট্রাই করবা যে কে প্রথম সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিলেন। তোমরা ভিডিওটা পজ করে খাতায় লেখার চেষ্টা করবে। এটা উত্তর আমরা জানি, থেলিস। থেলিস সর্বপ্রথম সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিলেন। এটা মুখস্থ কোশ্চেন, আমাদের বই একেবারে শুরুতেই, মানে বিজ্ঞানের ক্রমবিকাশের একেবারে শুরুতেই এইটা আছে, যে থেলিস সর্বপ্রথম থেলিসের নামই সর্বপ্রথম আছে। আই থিঙ্ক এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, আই রিপিট, ধারণা দিয়েছিলেন। এখানে কয়েকটা ওয়ার্ড নিয়ে তোমাদের প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়। ধারণা দিয়েছিলেন কে, প্রথম এই পদ্ধতিটার প্রবক্তা কে, এই টাইপের কনফিউশনগুলো ক্রিয়েট হয়। তো বলো তো, কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? এটা আরিস্টাক্রাস, নাকি যদি কি বলে প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয়, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, গ্রিক শব্দ। এরপর কে প্রমাণ করেন যে তাপ এক প্রকার শক্তি? এটা আমরা একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম, এক্সপেরিমেন্ট ফুললি দেখিনি, জাস্ট একটা ছবি দেখছিলাম, যে কাউন্ট রামফোর্ড নামে একজন বিজ্ঞানী কামানের নল ছিদ্র করার সময় উনি প্রমাণ করেন, বা উনি লক্ষ্য করেন যে তাপ এক প্রকার শক্তি। আগে কি বলে ক্যালোরিন নামে এক ধরনের ভরহীন কণা, বা এই টাইপের কিছু একটা কথা ছিল, এখন একেবারে স্পষ্ট মনে নেই। সো আগে তাপকে ভরহীন কণা ধরা হয়তো, বাট তাপ যে এক ধরনের শক্তি, এটা কামানের নল ছিদ্র করার সময় সর্বপ্রথম খেয়াল করেন কাউন্ট রামফোর্ড। এরপরে কোশ্চেন, কোয়ার্ক কি দিয়ে গঠিত? আমরা কি জানি, যে আমরা জানি অ্যাটম বা পরমাণু। পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত, এবং এর কেন্দ্রে থাকে মানে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এর চারপাশে এটাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এখন আমরা কি জানি, আরেকটা জিনিস জানি, যে ইলেকট্রন একটা মৌলিক কণা। ইলেকট্রন একটা মৌলিক কণা বা ফান্ডামেন্টাল পার্টিকেল, বাট প্রোটন এবং নিউট্রন এদেরকে ভাঙলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটা কোয়ার্ক। সেটা ভাঙলে কি পাওয়া যায়? কোয়ার্ক। তার মানে কোয়ার্ক দিয়ে কি কি গঠিত? প্রোটন এবং নিউট্রন। কোয়ার্ক দিয়ে গঠিত প্রোটন এবং নিউট্রন, তার মানে 2 এবং 3, এটা কারেক্ট। এরপর আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিজের কোন নামটি বিবেচনা করা হয়? আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে একজন মুসলিম বিজ্ঞানীর নাম তোমাদের বইতে দেওয়া আছে, সেটা ইবনে আল হাইয়াম। ইবনে আল হাইয়াম নামে বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের জনক বা স্থপতি হিসেবে অভিহিত করা হয়। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? ইনি গ্যালিলিও। প্রবক্তা গ্যালিলিও। ওয়ার্ডগুলো মাথায় রাখবো। প্রবক্তা গ্যালিলিও। একটু পর দেখাইতেছে যে এই যে সৌরকেন্দ্রিক মডেলের রিলেটেড যে কোশ্চেনগুলো, যেগুলো নিয়ে কনফিউশন ক্রিয়েট, একটু পর দেখাইতেছি, এটা গ্যালিলিও। এরপর কি আছে? পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রজার বেকন। ইনি সর্বপ্রথম পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতি, মানে একটা ডিসিশনে আসার জন্য আমাদের পরীক্ষামূলক পদ্ধতির পদ্ধতি আসতে হয়, সেটা প্রথম অ্যাপ্লাই করেন রজার বেকন। তারপর স্মরণ, গতি, ত্বরণ ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী? স্মরণ, গতি, ত্বরণ, এগুলো তো
মানে আমরা এখন অনেক ইউজ করি আমাদের খুবই সাধারণ ব্যাপারগুলো, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করছেন সর্বপ্রথম হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। উনি হচ্ছে যে দুইটা বস্তু ছেড়ে দিলে, মানে দুইটা বস্তু একসাথে ছেড়ে দিলে একটা ভারী বস্তু এবং হালকা বস্তু দুইটা যে একসাথে পড়ে, এইটাও উনি সর্বপ্রথম প্রমাণ করছিলেন। পিসার হেলানো টাওয়ার বলা হয় থাকে, ওই টাওয়ার থেকে উনি হচ্ছে এক্সপেরিমেন্ট করে ভারী জিনিস এবং হালকা জিনিস একসাথে ফেলে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করছিলেন। এরপরে হচ্ছে গাণিতিক তত্ত্ব নির্মাণ পরীক্ষার মাধ্যমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক সূচনা করেন কে? গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের তত্ত্বের সত্যতা যাচাই বৈজ্ঞানিক সূচনা করেন কে? ইনি হচ্ছেন গ্যালিলিও। এই যে কোশ্চেনগুলো যে সূর্যকেন্দ্রিক সৌরজগৎ বা সূর্যকেন্দ্রিক সৌর মডেল, এইগুলো নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। একটু পর বইগুলো দেখাচ্ছে যে ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে দেওয়া আছে, ওই রিলেটেড কোশ্চেন আসে। কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? এখানে দেখো আবার আছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে প্রদান করেন? এটা মোস্ট প্রবলি কোপার্নিকাস। হ্যাঁ, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে কোপার্নিকাস। ধারণা দেন একজন, ব্যাখ্যা প্রদান করেন একজন। সবগুলো একটু পর দেখাইতেছি। আচ্ছা, এইগুলো এই কোশ্চেন শেষ হলো, চলো এখন হচ্ছে আমরা ওইটা দেখে আসি, ওইটা আসলে কি বুঝাইছে। কোথায় গেল? এখানে আছে বইটা। ওকে, চলো প্রথম থেকে শুরু করি। কোথায় গেল? সূর্যকেন্দ্রিক সৌরজগতের মডেল কোন জায়গায় শুরু হলো? এই দেখো, প্রথমে হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রথমে ধারণা দিয়েছিলেন, এই যে ধারণা দিয়েছিলেন কে? ধারণা দিয়েছিলেন এই আরিস্তারক্স, এইটাই মেবি আরিস্তারক্স মেবি না, দাঁড়াও আমি পেনটা নিয়ে নিই আমার এখানে। হ্যাঁ, এটার পেনের নাম কি জানো? পিক পেন। কোথায় পেনটা আসছে? এটা নিলে হবে না? আই থিংক হবে নিলে। কালার হচ্ছে ইয়েলো নিলাম। এই যে প্রথম সৌরকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এই যে আরিস্তারক্স। এরপর কি? এরপর হচ্ছে নিচে যাবে না? ও আচ্ছা, এখন তো সিলেক্ট করা, এটা মুছে দিই সব, অনেকদিন পরে ইউজ করতেছি। তারপর আরেকটা কি, আরেকটা ই আছে, কোথায়, চলো সবগুলো দেখাই। ওয়েট, এই যে কোপার্নিকাস হচ্ছে একটা বইয়ে সৌরকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন। সৌরকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন হচ্ছে কোপার্নিকাস। সৌরকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন হচ্ছে কোপার্নিকাস। এটা আলাদা একটা কোশ্চেন ছিল, আর একটু আগেটা ছিল ধারণা, এটা হচ্ছে ব্যাখ্যা। তারপর হচ্ছে গ্যালিলিও হচ্ছে কি করছে, সেটিকে সবার সামনে নিয়ে আসেন এবং গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করে বৈজ্ঞানিক ধারার সূচনা করেন এই সৌরকেন্দ্রিক সৌরজগতের মডেলটা। এটা হচ্ছে গ্যালিলি করছে। দেখো তিনটা নাম আছে টোটাল, এখানে কিন্তু তিনটা নাম আছে। তারপর হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তাকে গ্যালিলিও। আই হোপ তোমরা এগুলো বুঝছো। আচ্ছা চলো, আই হোপ তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে। কি রে ভাই, এটা এত প্রবলেম করতেছে? ওকে, এটা সলভ হয়েছে। ধরো বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, দুইটা জিনিস আছে। বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া একজন আবিষ্কার করেছেন, আর হচ্ছে চৌম্বক শক্তি দিয়ে, চৌম্বক দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, বা কি বলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা, এটা দুইটা ডিফারেন্ট জিনিস কিন্তু। সো বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা আবিষ্কার করছেন কে? এটা হচ্ছে বিজ্ঞানী ওয়ারস্টেড আবিষ্কার করছেন। সরি, ওকে ঠিক হয়ে গেছে, ওয়ারস্টেড আবিষ্কার করছেন। এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তারপর হচ্ছে এটার বিপরীত প্রক্রিয়াটা আবিষ্কার করছেন হচ্ছে মাইকেল ফ্যারাডে, একটু পর দেখছি। তারপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন সর্বপ্রথম? এগুলো মুখস্থ কোশ্চেন সবগুলো, এই জন্য টেনে যাচ্ছি,
তাড়াতাড়ি করে। কোয়ান্টাম তত্ত্ব সর্বপ্রথম প্রদান করেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। তারপর হচ্ছে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যান তত্ত্বের সঠিক কাইনেটিক ব্যাখ্যা কে প্রদান করেন? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী সত্যেন বোস বা সত্যেন্দ্রনাথ বসু। চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে, একটু আগে যেটা বলছিলাম, একটু আগেরটা কি ছিল, বিদ্যুৎ প্রবাহের চৌম্বকীয় আবিষ্কার করেন ওয়ারস্টেড। এবং এটার বিপরীত প্রক্রিয়া কি? এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে, যে এটা দুইজন বিজ্ঞানী ছিলেন, একজন হচ্ছে হেনরি আর একজন হচ্ছে মাইকেল ফ্যারাডে। একজন হচ্ছে হেনরি এবং আরেকজন হচ্ছে মাইকেল ফ্যারাডে। তো হেনরিটা যেহেতু একবার আসছে, মাইকেল ফ্যারাডেটা আসা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। সরি। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্ম প্রদান করেন কোন বিজ্ঞানী? পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্ম প্রদান করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে বিজ্ঞানী হাইগেন। হাইগেন হচ্ছে পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্ম প্রদান করেন। তারপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এটা দেখার পর সর্বপ্রথম তোমরা অ্যান্সার যেটা দাও সেটা হচ্ছে আইনস্টাইন। কারণ কি? এই যে রিলেটিভিটি শব্দটা দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দাও, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। দেখ এখানে কি বলছে, কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থ বা এন্টি পার্টিকেলকে আবিষ্কার করছিলেন? এন্টি পার্টিকেল আবিষ্কার করছিলেন হচ্ছে ডিরাক। এন্টি পার্টিকেল আবিষ্কার করছেন ডিরাক। এরপর কি রেডিয়ামের আবিষ্কার করে, রেডিয়ামের আবিষ্কারকে, এটা আমি বারবার করে একেবারে ছবি দিয়ে পড়াইছি, মেরি কুরি এবং পিয়েরে কুরি। মেরি কুরি এবং পিয়েরে কুরি এই দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুইজন হচ্ছে এই যে কি বলে রেডিয়াম আবিষ্কার করে। তারপর হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থ বিজ্ঞানের অংশ কোনগুলো? এটা আমি কি বলে ক্লাসের শুরুর দিকে দেখেছিলাম, শব্দ বিজ্ঞান এবং তাপগতি বিজ্ঞান। বাট কঠিন অবস্থার পদার্থ বিজ্ঞান এটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থ বিজ্ঞানের অংশ। ওকে, এরপর কি? পদার্থবিজ্ঞানী বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? এটা শুধুমাত্র 4% ব্যাখ্যা করতে পারেন, শুধুমাত্র 4% ব্যাখ্যা করতে পারেন, বাকি কোনো কিছু ব্যাখ্যা করতে পারেন না, বা এন্টি পার্টিকেল দিয়ে গঠিত। কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে? এটা তোমাদের জানার কথা, বিকজ হচ্ছে ওনার নামে একটা টেলিস্কোপেরও নামকরণ করা হয়েছে নাসায়। টেলিস্কোপটার নাম হচ্ছে হাবল টেলিস্কোপ। সো ওই বিজ্ঞানী, এই বিজ্ঞানী হচ্ছে এটা আবিষ্কার করেন। বাট হাবল টেলিস্কোপ কিন্তু হচ্ছে উনি বানায় নাই, ওনার নামে নামকরণ করেছে পরবর্তীতে। এটা রিসেন্ট টাইমের ঘটনা, বাট উনি হচ্ছে অনেক আগে, এটা কত সালে, সালটা আমার ঠিক মনে নেই। উনি হচ্ছে দেখেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি আসলে একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। এরপর হচ্ছে কোন রাশিটি মৌলিক রাশি নয়? তো আমরা যখন থিওরি ক্লাসটা করছিলাম তখন বলছিলাম এইটা একেবারে ভালোভাবে মাথায় ঢুকাই নেবা, এটা যে 7টা পৃথিবীতে 7টা মৌলিক রাশি আছে, এছাড়া বাকি যা আছে সব হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশিগুলো কি হচ্ছে? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এবং এদের এককগুলো একবার মাস্ট মনে রাখা লাগবে। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক এম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, যেটাকে এম, কেজি, তারপরে এস সেকেন্ড, এম্পিয়ার, কিলোগ্রাম, কেলভিন, মোল এবং ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করি, সিডি দিয়ে প্রকাশ করি, কে, বা এইভাবে আমরা প্রকাশ করি। তো এখন হচ্ছে নিচের কোন রাশিটি মৌলিক রাশি নয়? কোন রাশিটি? ভর, অবভিয়াসলি ভর, এটা একটা মৌলিক রাশি, তার মানে এটা সত্যি না। তারপর হচ্ছে আচ্ছা, এই পর্যন্ত এই থেকে আসে মৌলিক রাশি কোনগুলো? মৌলিক রাশি 9 বলছে। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ বা বৈদ্যুতিক প্রবাহ, এটা হচ্ছে মৌলিক রাশি, তার মানে এটাও যৌগিক রাশি না। পদার্থের পরিমাণ, এটা একটা মৌলিক রাশি, তার মানে বাকি থাকে কোনটা? তাপ। এখানে দেখো, এখানে আছে তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রা সম্পূর্ণ ডিফারেন্ট বা সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাণ। এইটা নির্ধারণ করে দেয় একটা পদার্থ থেকে আর একটা পদার্থে তাপ প্রবাহিত হবে কিনা। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার একটা টপিক। বা তারপরও তোমরা একটু মাথায় রাখতে পারো, তোমাদের মোস্ট প্রবাবলি শর্ট সিলেবাস, যদি 26 ব্যাচ হয়ে থাকো তাহলে শর্ট সিলেবাসে নাই। এছাড়াও 27 ব্যাচ হয়ে থাকলে অবভিয়াসলি তোমাদের পড়া লাগবে। তো যেটা বলছিলাম, এমসিকিউ সলভ করার সময় একটা জিনিস মাথায় রাখবা, যে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবা। ধরো একটা কোশ্চেন তুমি পারো না, সেক্ষেত্রে তোমরা এরকম চিন্তা করবা যে এটা কি হওয়া পসিবল? হ্যাঁ, এটা হওয়া পসিবল না, তার মানে এটা ক্রস দিয়ে দিলাম। এটা কি হওয়া পসিবল না? এটা পসিবল না, এটা ক্রস দিয়ে দিলাম। এটা কি পসিবল না, আবার মাথায় আসতেছে, এবং এইটা মনে হচ্ছে যে এটা হতেও পারে, তার মানে এইটা রাইট অ্যান্সার। সো এইভাবে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে গেলে অনেক সময় কঠিন কোশ্চেনের অ্যান্সার বা অল্প পারো বা মনে পড়ছে না, ওইগুলো হচ্ছে রাইট অ্যান্সারগুলো বের করা যায়।
আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনটি একটা মৌলিক একক, কোনটা একটা মৌলিক একক সেটা বের করতে বলছে। সো কোনটা একটা মৌলিক একক দেখে বুঝতে পারছি কে বা কেলভিন একটা মৌলিক একক, কারণ কি তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি এবং এটা হচ্ছে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। সো এটা একটা মৌলিক একক। এখানে যদি তাপ থাকতো, সো তাপ কিন্তু মৌলিক রাশি না। সো তাপের একক কি? তাপ হচ্ছে জুল। সো এক্ষেত্রে এটা একটা মৌলিক রাশি না, একটা যৌগিক রাশি। নিউটন এটা একটা যৌগিক রাশি, তারপর হচ্ছে প্যাসকেল এটা একটা যৌগিক রাশি, এই যে তাপের একক জুল এটা একটা যৌগিক রাশি। এরপর হচ্ছে নিচের কোনটি লব্ধ একক? লব্ধ একক মানে হচ্ছে যৌগিক রাশি, যেটাকে বলতে পারি যে অন্যগুলোর সমন্বয় পাওয়া যায়। সো এখানে মৌলিক রাশি কোনগুলো? কেলভিন এটা একটা মৌলিক রাশি, তারপর হচ্ছে কি বলে ক্যান্ডেলা এটা একটা মৌলিক রাশি, তারপর হচ্ছে এম্পিয়ার বা বৈদ্যুতিক প্রবাহের একক এটাও একটা মৌলিক রাশি, তার মানে যৌগিক রাশি হচ্ছে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি? এক্ষেত্রে বলছে নিচের কোনটি মৌলিক রাশি, একটু আগে বলছি তাপ এক প্রকার শক্তি, সুতরাং এটা একটা মৌলিক রাশি না, এটা একটা যৌগিক রাশি। আমাদের বের করতে বলছে মৌলিক রাশি। তারপর হচ্ছে শক্তি, এটা একটা যৌগিক রাশি। তারপর হচ্ছে তড়িৎ আধান, এটা একটা যৌগিক রাশি, তার মানে রাইট আনসার হচ্ছে তাপমাত্রা। অথবা এইটা দিয়েও মনে রাখতে পারো। তোমরা জাস্ট এইটা মাথায় রাখবা যে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এই কয়টা থাকলে এগুলো হচ্ছে মৌলিক রাশি, আর বাকি এগুলো সব হচ্ছে যৌগিক রাশি। এরকম করে তোমরা বের করতে পারো, সিম্পল, এগুলো সিম্পল জিনিস। তারপর নিচের কোনটি যৌগিক রাশি বের করতে বলছে। নিচের কোনটি যৌগিক রাশি? তড়িৎ প্রবাহ, এই লিস্টে আছে তড়িৎ প্রবাহ, পরিবাহিতা, দীপন তীব্রতা এবং ক্ষমতা, তার মানে হচ্ছে ক্ষমতা। এটা দেখে বোঝা যাচ্ছে ক্ষমতা হচ্ছে রাইট আনসার। এরপর হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি? নিচের কোনটা মৌলিক রাশি? নিচের কোনটা মৌলিক রাশি? সিম্পল দেখে বুঝতে পারছি তড়িৎ প্রবাহ এটা হচ্ছে মৌলিক রাশি। এরপর হচ্ছে চাপ হচ্ছে একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি, একটু আগে বলছি চাপ। তারপরে এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এটা স্কেলার বা ভেক্টর, এটা আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে পড়বো, তখন বুঝতে পারবো। এটা এখন আপাতত একটু মাথায় রাখো যে এটা একটা স্কেলার রাশি। ভেক্টর, স্কেলারকে এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো। তারপর যদি ম্যাথে পড়ে থাকো তাহলে প্যারা নাই। তারপর হচ্ছে মৌলিক রাশি কি? মৌলিক রাশি অন্য রাশির উপর নির্ভর করে না। এটা মৌলিক রাশি অবভিয়াসলি অন্য রাশির উপর নির্ভর করে না, যৌগিক রাশি করে বা লব্ধ রাশি করে। কালের পরিবর্তনে পরিবর্তন হয় না। কালের পরিবর্তন ধরো আজকে একটা মৌলিক রাশি একরকম থাকবে, কালকে কি অন্যরকম হয়ে যাবে? অবভিয়াসলি না। তার মানে 1 এবং 2 হচ্ছে রাইট আনসার। এরপর হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ কত? এগুলো একেবারে মুখস্থ কোশ্চেন, তোমাদের একটা ছক দেওয়া আছে, যদি মাথায় রাখতে পারো, আর মাথায় রাখার ক্যাপাসিটি থাকলে 10⁻⁻15 মিটার হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ। তারপর হচ্ছে সৌরজগতের ব্যাসার্ধ কত? 6 × 10⁻12 কিলোমিটার। এই দুইটা মুখস্থ জিনিস, একেবারে ঠাড়ায় মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ কত গুণ বড়? প্রায় 1 লক্ষ গুণ বড়। এটাকে এইভাবে মনে রাখতে পারো যে ধরো তুমি যদি একটা বিশাল স্টেডিয়ামে, ফুটবল খেলা তো অনেকেই দেখো তাই না, তো একটা বিশাল স্টেডিয়ামের ভিতর তুমি যদি একটা ফুটবল রাখো, ছোট একটা ফুটবল রাখো, স্টেডিয়ামের তুলনা ফুটবলটা তো অবভিয়াসলি ছোট তাই না। সো স্টেডিয়ামটাকে পুরো পরমাণু ধরতে পারো, এবং ওই ফুটবলটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস এই হচ্ছে, যদি এইটা হয় নিউক্লিয়াস, এই পুরো এইটা হচ্ছে একটা ধর এইটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি, ধরো এটাকে যদি আমরা একটা নিউক্লিয়াস ধরি, এতটুকু একটা নিউক্লিয়াস ধরি, তার মানে আমার পুরো রুমটা এটা হচ্ছে একটা পরমাণু। সো নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ কত গুণ বড়? প্রায় 1 লক্ষ গুণ বড়। তো বিশাল ডিফারেন্স একটা। লব্ধ রাশির উদাহরণ হচ্ছে তড়িৎ তীব্রতা আর ক্ষমতা এবং তড়িৎ তীব্রতা, 1 এবং 2 হচ্ছে আমাদের রাইট আনসার। ঘনকোণের একক কোনটা? এই বইতে একটা লাইন আছে, কিছুর একটা সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, এটা মুখস্থ রাখবা। এখন আসি গিগাবাইট সমান কত বাইট? 1 গিগাবাইট সমান কত বাইট? মেগাবাইট পড়ছি, গিগাবাইট সমান কত বাইট? 1 গিগাবাইট সমান কত বাইট? এই যে ছকটা, প্রিফিক্সের ছকটা একেবারে মানে পুরোপুরি, এটা তোমার কি বলে এডমিশন টেস্ট পর্যন্ত, তুমি যদি বুয়েটে এডমিশন দিতে চাও, মেডিকেল এডমিশন দিতে চাও, ইউনিভার্সিটি এডমিশন দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি মুখস্থ থাকা লাগবে। কারণ ডিউ এডমিশন টেস্ট বলো বা যে কোনো ভার্সিটির এডমিশন টেস্ট বলো, সেখানে কিন্তু তোমার ক্যালকুলেটর পর্যন্ত নিতে দেয় না, তুমি চাইলে হিসাব করতে পারবে না, সব মুখে হিসাব করতে হবে। তো এটা একবার মাথায় রাখা লাগবে। ডেকা মানে হচ্ছে 10⁻1, হেক্টা মানে হচ্ছে 10⁻2, কিলো মানে হচ্ছে 10⁻3, মেগা মানে হচ্ছে 10⁻6, গিগা মানে হচ্ছে 10⁻9, টেরা মানে হচ্ছে 10⁻12, পেটা মানে হচ্ছে 10⁻15, এক্সা মানে হচ্ছে 10⁻18। তারপর হচ্ছে ডেসি মানে হচ্ছে 10⁻1, সেন্টি মানে 10⁻2, মিলি মানে হচ্ছে 10⁻3, মাইক্রো মানে হচ্ছে 10⁻6, ন্যানো মানে হচ্ছে 10⁻9, পিকো মানে হচ্ছে 10⁻12, ফেমটো মানে হচ্ছে 10⁻15 এবং এটো মানে হচ্ছে 10⁻18। তো দেখো প্রথম তিনটা হচ্ছে এক এক করে বাড়তেছে পাওয়ার, এখানে প্লাস পাওয়ারের ক্ষেত্রে এক এক করে বাড়তেছে, এখানে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে এক এক করে বাড়তেছে, এর পরেরগুলো হচ্ছে 3 করে বাড়তেছে, এর পরেরগুলো হচ্ছে 3 করে বাড়তেছে। তো একটার আর একটা ডিফারেন্স কিভাবে হিসাব করব? একটার একটা ধরো যদি বলে যে ধরো 1 ফেমটোমিটার সমান কত ন্যানোমিটার, 1 ফেমটোমিটার সমান কত ন্যানোমিটার, তাহলে এই দুইটা ডিফারেন্স কত? 9, 10, 11, 12, 13, 14, 15, কত 6,
তাহলে হচ্ছে এই দুইটা ডিফারেন্স হচ্ছে 10⁻⁻6। সো 10⁻⁻6 একটু পর ম্যাথ করলে তখন আমরা ওইটা বুঝতে পারবো। আচ্ছা 1 গিগাবাইট সমান কত বাইট? 1 গিগাবাইট সমান হচ্ছে 10⁻9 বাইট। 1 গিগাবাইট সমান হচ্ছে 10⁻9 বাইট। তারপর হচ্ছে এই যে একটু আগে দেখলাম যে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার, এটাকে কিভাবে বের করবো 1 পিকোমিটার? তো এটাকে কিভাবে সলভ করতে পারো? 1 পিকোমিটার মানে কি? আমরা হচ্ছে থিওরি ক্লাসে কি বলছিলাম যে ধরো 1 মিটার এর সাথে যদি আমি হচ্ছে পিকো যোগ করি তার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার, এরকম এরকম না ব্যাপারটা? 12 10⁻⁻12 মিটার এইদিকে হবে। তো আমরা হচ্ছে এই প্রবলেমটা যদি সলভ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? 1 পিকোমিটার 1 পিকোমিটার 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত? 1 মিটার 1 মিটার ইন্টু 10⁻⁻12 মিটার, এরকম না ব্যাপারটা? তার মানে 1 পিকোমিটার এইভাবে বলা যায় 1 পিকোমিটার 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার 1 মিটারের হচ্ছে কত ভাগ? এই যে 10⁻⁻12 মানে 12টা নিচে চলে যাবে, 10⁻12 মানে 1 মিটারের এত ভাগ, 1 মিটারের এত ভাগ, এরকমও বলা যায় যে 1 মিটার ভাগ 10 সরি 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে 12টা শূন্য। 1 মিটারের এত ভাগ, এটা হচ্ছে 1 পিকোমিটার। এখন বলছি যে 1 পিকোমিটারকে কত সেন্টিমিটারই করতে হবে। সো এখন এই জায়গায় যে ভ্যালুটা আছে এটা কিসে আছে? মিটারে আছে না? এই যে ভ্যালুটা এটা আছে মিটারে আছে না? পিকোমিটার, 1 পিকোমিটারকে আমি মিটারে প্রকাশ করছি। আই রিপিট 1 পিকোমিটারকে আমি মিটারে প্রকাশ করছি। এখন মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাওয়া যায়? মিটার থেকে সেন্টিমিটার কিভাবে যাওয়া যায়? মিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য কি সিম্পল, জাস্ট হচ্ছে 100 দিয়ে গুণ করতে হয় বা 10⁻2 দিয়ে গুণ করতে হয়। সো মিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই জাস্ট হচ্ছে 10⁻2 দিয়ে গুণ করব বা 100 দিয়ে গুণ করবো। 100 মানে কি? 100 মানে হচ্ছে 10⁻2, সো ইন্টু 10⁻2। সো এখন এই জায়গা থেকে কাটাকাটি করে কত থাকে? 10⁻10 থাকে, 10⁻10 থাকে। তো 10⁻10 হচ্ছে অ্যান্সার। আমি আবার একটু বুঝাই চলো, তোমাদের অনেকের কনফিউশন ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত। এটা আছে, এটা বুঝতে হবে। সো এখানে কি বলছে? পিকোমিটার 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার? সো পিকো আর সেন্টি, পিকো আর সেন্টি এটার ভিতর পার্থক্য কি? এই ছকে দেখো পার্থক্য কত? 10⁻2 থেকে 10⁻12 পার্থক্য কত? 10⁻10 এর না? তার মানে 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻10 সেন্টিমিটার, -10 সেন্টিমিটার। এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা অন্যভাবে যদি করতে চাই, 1 পিকোমিটার 1 পিএম, পিকোমিটার মানে হচ্ছে 1 মিটারের এত ভাগের 1 ভাগ। সো 1 পিকোমিটার মানে হচ্ছে 1 মিটার ইন্টু 10⁻12 মিটার, এটা হচ্ছে 1 পিকোমিটার। এখন আমাদেরকে কি বলছে? 1 পিকোমিটারকে আমি হচ্ছে মিটারে কনভার্ট করে ফেলছি, 1 পিকোমিটারকে আমি মিটারে কনভার্ট করে ফেলছি, আমাদের লাগবে হচ্ছে সেন্টিমিটার। সো মিটারকে সেন্টিমিটার কিভাবে কনভার্ট করতে পারি? 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 মিটার ইজ ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। সো আমার কাছে যদি 50 মিটার থাকে তাহলে এটাকে সেন্টিমিটারে করতে কি করি? আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করি, 100 বা 10⁻2 দ্বারা গুণ করি। 100 আর 10⁻2 তো একই জিনিস, তাই না? তো এখন হচ্ছে এটা মিটার আছে, মিটার থেকে হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করার জন্য কি করছি? জাস্ট হচ্ছে 100 দ্বারা গুণ করছি বা 10⁻2 দ্বারা গুণ করছি। তো এই গুণ করার নিয়ম আমরা জানি, 10⁻12 ইন্টু 10⁻2 যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস মাইনাস করে আমাদের থাকে 10⁻10, তাহলে 10⁻10 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটা সঠিক? কোন সম্পর্কটা সঠিক? টেরা হচ্ছে পিকোর চেয়ে বড়, টেরা হচ্ছে পিকোর চেয়ে বড়। এই যে টেরা হচ্ছে এই যে টেরা কত বড়, আর হচ্ছে পিকো কোথায়? পিকো হচ্ছে এই জায়গায় 10⁻12, অবভিয়াসলি টেরা পিকোর চেয়ে বড়। এরপর হচ্ছে এক্স এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটা? সবচেয়ে ছোট উপসর্গ হচ্ছে এটো, এ, বাট হচ্ছে এখানে দেওয়া আছে কোনটা? এর উপরে কোনটা আছে? ফেমটো। তার মানে আমরা হচ্ছে ফেমটো ইউজ করবো। কই গেল কই? এই যে ফেমটো। তারপর হচ্ছে 1 পিকোফ্যারাডে, 1 পিকোফ্যারাডে সমান কত ফ্যারাডে? 1 পিকোফ্যারাডে হচ্ছে 10⁻12 ফ্যারাডে। 1 পিকোফ্যারাডে, 1 পিকোফ্যারাডে সমান কত? 10⁻12 ফ্যারাডে। এই যে তারপর হচ্ছে 1 এএম ইজ ইকুয়াল টু কত পিএম? এখানে এএম পিএম মানে টাইমের এএম পিএম বুঝায় না। আচ্ছা রেকর্ড হচ্ছে, তোমরা অনেক হচ্ছে বিরক্ত হচ্ছে হয়তো যে বারবার কেন রেকর্ড দিচ্ছে, যেটা বলছি যে আমি অনেক সময় এরকম হয় যে রেকর্ড না অন না করে আমি কথা বলতেছি, এরকম অনেকবার হচ্ছে, দ্যাটস আমি একটু বারবার চেক করি। আচ্ছা 1 এম ইজ ইকুয়াল টু কত পিএম? এখানে আসলে বুঝাইছে 1 এটোমিটার ইজ ইকুয়াল টু কত পিকোমিটার, এটা বুঝাইছে 1 এটোমিটার ইজ ইকুয়াল টু কত পিকোমিটার। এখানে সিম্পলি জাস্ট একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করতে পারি, একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করতে পারি দেখো তো। এই যে 10⁻12 থেকে 10⁻18, পার্থক্য কত? পার্থক্য হচ্ছে -6 এর। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে -6 এর, 10⁻6 পিকোমিটার।
আচ্ছা, এখানে আরেকটা কি জিনিস যেন বলবো ছিলাম, তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো যে হচ্ছে পিকোমিটার, 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার, 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার। এখন দেখো নিচের একটা দিয়ে যদি উপরের একটার সাথে সম্পর্ক বের করতে বলে, দেখো এইটার সাথে এটার সম্পর্ক বের করতে বলছে, তো এইটা থেকে এইটা উপরে, সেক্ষেত্রে এটার পার্থক্যটা, এখানে এটার পার্থক্যটা যদি ডিফাইন করতে বলে সেক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে। আবার যদি এইরকম নিচের দিকে পার্থক্য দিতে বলো যে 1 মিলি ইজ ইকুয়াল টু কত ন্যানোমিটার, 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু কত ন্যানোমিটার, তখন হচ্ছে এখানে পার্থক্যটা হিসাব করবো। লেটস সে যে কোনো অন্য একটা হিসাব ধরি, চলো ধর এখানে দিয়ে দিই। সো একটু আগে যেটা কোথায়, দাঁড়া আমি দেখছি, ওইটা 1 পিকো ফ্যারাডে, 1 পিকো ফ্যারাডে সমান কত ফ্যারাডে, 1 পিকো ফ্যারাডে, দেখো এখানে হচ্ছে পিকো ফ্যারাডে সমান কত, কত ফ্যারাডে, উপরের দিকে আছে না, ফ্যারাডে তো এই জায়গায় হিসাবের বাইরে, তার মানে হচ্ছে 10⁻12, এটা ঠিক আছে। বাট একটু আগে যেটা প্রবলেম, এই যে এইটা যে দেখলাম, এটোমিটার সমান কত পিকোমিটার, এটোমিটার সমান হচ্ছে কত পিকোমিটার, এখানে উপরের দিকে গেছে না, পার্থক্যটা উপরের দিকে গেছে না, তার মানে এখানে পার্থক্যটা বের করবো, 12 থেকে 18 ভিতরে পার্থক্য কত, 6, উপরের দিকে গেছে, এই জন্য হচ্ছে -6, মাইনাস হবে। এখন যদি এই পার্থক্যটা নিচের দিকে হয়, ধরো বলে দিল যে 1 মিলি ইজ ইকুয়াল টু কত পিকোমিটার, 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু কত পিকোমিটার, তাহলে এটার ভিতর এইখানে পার্থক্য কত, 3 আর 12-র ভিতর পার্থক্য কত, 9, তাহলে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস হবে না, এখানে 10⁻9 হবে, এখানে হচ্ছে 10⁻9 হবে, একটু মাথায় ঢুকাই। তারপর নিচের কোনটি ন্যানো সেকেন্ড, ন্যানো কোথায়, এই যে ন্যানো হচ্ছে 10⁻9, 10⁻9 সেকেন্ড, 1 সেকেন্ড সমান 10⁻9 সেকেন্ড। এরপর হচ্ছে 1 টেরা, টেরা মানে কত, টেরা হচ্ছে 10⁻12, টেরা হচ্ছে 10⁻12, এই যে 10⁻12। এরপর কত, এরপর হচ্ছে 1 মিলি সেকেন্ড সমান, 1 মিলি সেকেন্ড অপেক্ষা 1 ন্যানো সেকেন্ড কত গুণ বড়, কত গুণ বড়, এই যে একটু আগে যেটা বলছিলাম যে উপর থেকে যদি নিচে আসে তখন হচ্ছে প্লাস হবে, এইটা হচ্ছে একটা ভালো এক্সাম্পল। এটা 1 মিলি সেকেন্ড, মিলি কোথায়, এইটা ন্যানো কোথায়, এইটা পার্থক্য কত, এই যে পার্থক্য কত, 3 থেকে 9 পার্থক্য কত, 6 না, হ্যাঁ 6, 10⁻6, এই যে এইটা হচ্ছে পার্থক্যটা নিচের দিকে হচ্ছে প্লাস হয়েছে। এখন যদি বলে দিত যে 1 ন্যানো সেকেন্ড সমান কত মিলিসেকেন্ড, তখন কত হইতো, 10⁻6 হইতো, 10⁻6 হইতো। আই হোপ তোমরা এটা বুঝছো, পার্থক্যটা নিচের দিকে যদি হয় সেক্ষেত্রে হবে মাইনাস হবে, উপরের দিকে হলে প্লাস হবে। 1 মিলিসেকেন্ড, 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 উপর থেকে নিচে হলে কি হবে, মিলিসেকেন্ড থেকে ন্যানোসেকেন্ড, মিলিসেকেন্ড থেকে ন্যানোসেকেন্ড, কি হয়েছে, প্লাস হয়েছে, উপর থেকে নিচে গেলে মানে কি বলি, নিচ থেকে উপরে গেলে হচ্ছে মাইনাস হবে। আমি বলতেছি একটা, দেখাইতেছি আর একটা। পরিমাপের ক্ষেত্রে 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻6 মিটার, হ্যাঁ মাইক্রো মানে হচ্ছে 10⁻6, মাইক্রো মানে হচ্ছে 10⁻6, এটা ঠিক আছে। তারপর হচ্ছে 1 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻9, এটাও ঠিক আছে। পিকোমিটার মানে হচ্ছে -12, তার মানে 1 2 3 তিনটাই সঠিক। ওকে, এরপর হচ্ছে মাত্রা, তার মানে আমাদের এই ক্ষেত্রে কি শেষ হইলো, আমাদের শেষ হইলো হচ্ছে পরিমাপের ক্ষেত্রে এককগুলো, একক কনভার্সন বা এই টাইপের জিনিসগুলো শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের মাত্রা জিনিসটা পড়বো। তো চলো, এখানে কি দেওয়া আছে, ডিসপ্লেটা একটু প্রবলেম করছে, এই জন্য আমরা সরি। তো প্রবলেমটা কি দেওয়া আছে, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণে এটি এর মাত্রা কি, এটি এই দুইটার মাত্রা কি, আমরা দেখে আসছি যে কোনো একটার মাত্রা বের করা দেখে আসছি থিওরি ক্লাসে, এখন হচ্ছে দুইটার মাত্রা কিভাবে বের করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এ মানে হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এ মানে হচ্ছে ভি বাই টি। এখন হচ্ছে ভি এর ভিতর কি আছে, ভি হচ্ছে এস ডিভাইডেড বাই টি, এখন হচ্ছে এটাকে আমরা কিভাবে দেখতে পারি, যার সূত্রটাকে একটু সিম্পলিফাই করতেছি, এস ডিভাইডেড বাই টি স্কয়ার, তো এস এর মাত্রা কি, এস এর মাত্রা হচ্ছে এল বা লেন্থ, এবং টি এর মাত্রা কি, টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি স্কয়ার, তার মানে এল টি ইনভার্স 2, এইটা হচ্ছে এ এর মাত্রা, এ এর মাত্রা কি পাইছি, এল টি ইনভার্স 2, এইটা হচ্ছে এ এর মাত্রা। আমাদেরকে কি বলছে, এ এবং এ ইনটু টি এর মাত্রা বের করতে বলছে, মানে এ ইনটু টি, সো টি এর মাত্রা, টাইমের মাত্রা কি, টাইমের মাত্রা হচ্ছে টি, সো এটার সাথে যদি টি গুণ করে দিই, ওকে, এইটার সাথে যদি টি গুণ করে দিই, তার মানে কি হবে, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1 কই, এল টি ইনভার্স 1, এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাত 1:30 বাজে, এখন কিসের মাইকিং করতেছে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এল টি ইনভার্স 2, তারপর আচ্ছা এখানে কোশ্চেনটার অ্যান্সার আগে এসে পড়ছে। তারপর হচ্ছে এ টি স্কয়ার, এটার মাত্রা কি, এর মাত্রা একটু আগে দেখছি কি, এর মাত্রা কি দেখছি, এল টি ইনভার্স 2, এখানে বলছে এ টি স্কয়ার,
তার মানে এটার সাথে গুণ হবে টি স্কোয়ার, টি স্কোয়ারের মাত্রা কি টি স্কোয়ার, তার মানে এই দুইটা কাটাকাটি যাবে, মাত্রা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে রাইট আনসার, বি হচ্ছে রাইট আনসার। তারপর হচ্ছে আয়তনের মাত্রা কি, আয়তন মানে কি, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো ভলিউম যদি আমরা হিসাব করি বা আয়তন, আয়তন লিখি, আয়তন, আয়তন, আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাই কি, তিনটাই হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, তিনটার মাত্রা কি, তিনটাই হচ্ছে দৈর্ঘ্য। সো দৈর্ঘ্যের মাত্রা কি এল দ্বারা প্রকাশ করি, তাহলে এল ইন্টু এল ইন্টু এল, তার মানে ওভারঅল কি দাঁড়ায় এল কিউব, তার মানে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, এ হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর হচ্ছে একটি বৃত্তকণা বৃত্তটির পরিধি বরাবর ঘূর্ণনরত আছে, তাহলে বলছে কি আমাদের অ্যান্সারের মানে কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে এ বি পথের দৈর্ঘ্য পরিধির 1/4 অংশ বা এত মিটার হয়, এত মিটার যদি হয় তবে বৃত্তের পরিধির মান কত, তবে বৃত্তের পরিধির মান কত, এইটা বলছে যে এতটুকু এ বি, এইটার মানটা দেওয়া আছে এইটা, তার মানে এই পুরোটার পরিধির মান নির্ণয় করতে বলছে, পুরো পরিধির মান নির্ণয় করতে বলছে। একেবারে সিম্পল না জিনিসটা, সিম্পল, একটু চিন্তা করো, জাস্ট মাথা খাটায় চিন্তা করো, এতটুকুর মান যদি একটা দেওয়া থাকে, ধরো এতটুকুর মান দেওয়া আছে আমাদের এক্স, তাহলে এই পুরোটার মান কত, এটাকে 4 ভাগ করা হয়েছে না, 4 ভাগ করা হয়েছে, তার মানে এইটাকে এক্স কে 4 দিয়ে গুণ করলে আমরা এইটার ভ্যালু পাবো, এইটার ভ্যালু পাবো, এইটার ভ্যালু, মানে টোটাল একসাথে ই করে পাবো। তো এইটার যদি ভ্যালুটা পেতে চাই, পুরোটা পরিধি পেতে চাই, জাস্ট হচ্ছে এইটাকে 4 দিয়ে গুণ করতে হবে। সো এটাকে যদি 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি 3.1416 ইন্টু যদি 4 দিই তাহলে হচ্ছে কত আসে, দেখি আমি ক্যালকুলেটরটা বের করি আমার, 3.1416 ইন্টু 4 কত দাঁড়ায়, সরি আমি 6 দিছি, সরি 12.5664, 12.5664, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 12.5664, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের রেকর্ড হচ্ছে, হ্যাঁ আমাদের রেকর্ড হচ্ছে, ওয়েট আমি একটু পানি খাই, এটা হয়তো কাট করে দিব, যদি কাট না করি, মানে কাট যদি না করতে পারি তাহলে এক্সট্রিমলি সরি, আমরা দেখে নিই এটা। ওকে, এরপরে একটা ম্যাথ আছে, ম্যাথটা কি বলছে, আচ্ছা অ্যান্সারটা পাইছি। এরপর কি বলছে, উল্লিখিত বৃত্তের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার যদি হয় এর আয়তন কত। আমাদের কি বলছে, এই বৃত্তটা সমান ব্যাসার্ধ বিশিষ্ট, এই বৃত্তটার ব্যাসার্ধটা বের করতে হবে। একটু কি বের করছিলাম আমরা, একটু কি বের করছি, এটার পরিধিটা বের করছি, এটার পরিধিটা বের করছি কত, 12.5664 মিটার, 12.5664 মিটার। সো আমরা এটা লিখে নিই, এটার পরিধি কত, পরিধির সূত্রটা কি জানি আমরা, 2 পাই আর না, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর ইজ ইকুয়াল টু কত, 12.566 মিটার, 12.566 মিটার না, 5664 মিটার। তো এখান থেকে আমরা যদি সমীকরণ সমাধান করতে জানি, আরটাকে যদি বের করতে চাই 2 পাইটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তার মানে যদি এখানে আরটা যদি বের করতে চাই, আর ইজ ইকুয়াল টু কত হবে, ডিভাইডেড বাই 2 পাই। সো আমরা যদি ক্যালকুলেটর দিই, কেমন ক্যালকুলেটর দেখে আসছি এবার, সো ক্যালকুলেটর যদি দিই কত দাঁড়ায়, 12.5, আচ্ছা অ্যান্সারই তো এটা আছে, আচ্ছা না, হ্যাঁ অ্যান্সার ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 কত দাঁড়ায়, মোস্ট প্রবাবলি 2 কি অ্যান্সার, কি ঠিক আছে আমার 2 আসে, আমার একেবারে ডিরেক্টলি 2, হ্যাঁ ডিরেক্টলি 2ই আসে, 2 হচ্ছে আমাদের আর আর হচ্ছে 2 কত, এখানে একক দেওয়া আছে, মিটার দেওয়া আছে, মিটার দেওয়া আছে, তার মানে আমাদের আর আছে, এখানে আমাদের আর দেওয়া আছে হচ্ছে 2 মিটার, এবং দৈর্ঘ্য দেওয়া আছে, লেন্থ বা উচ্চতা দেওয়া আছে কত, 6 মিটার। এরপর বলছে সিলিন্ডারের এইরকম একটা সিলিন্ডার, এইরকম একটা সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে বলছে, সিলিন্ডারের আয়তন, এইরকম একটা সিলিন্ডার আয়তন নির্ণয় করতে বলছে। সেই সিলিন্ডার আয়তনের সূত্র কি আমাদের, আমরা সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র কি জানি আমরা, বলো সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র কি জানি, পাই আর স্কয়ার এল, পাই আর স্কয়ার এল বা পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এল বা পাই আর স্কয়ার এইচ। সো পাই এই পাই আর স্কয়ার এল বা পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এরকম না সূত্রটা, এরকম এরকম কিছু একটা। সো আমরা যদি এখান থেকে আমরা বের করতে চাই এটার আয়তন কত হবে, পাই আর স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, 2 স্কয়ার ইনটু কত, এইচ বা এল কত হচ্ছে 6, সরি 6, এই যে 6, এটা যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে কত বের হবে, 3.1416 ইনটু কত 4
ইন্টু কত 6 কত দাঁড়ায় 75.3984, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে কোন ম্যাথ আছে, এরপরে হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার যেটা বলো। কি বলছে যে ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমাপতন কত হবে, মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে মিলে যায়। কি বলছে এইখানে দেখো একটু ট্রিকি কোশ্চেন, যে ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটা, আমাদের দুইটা স্কেল ছিল, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা কি ভার্নিয়ার স্কেল। এখন কি বলছে যে ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটা মূল স্কেলের হচ্ছে 13 নম্বর দাগের সাথে মিলে যায়। এখন মূল স্কেলে কত নম্বর দাগের সাথে মিলে যায়, এটা কি কোনো মানে আছে দরকার আছে এখানে? আমাদের কি নির্ণয় করতে বলছে, ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলছে, ভার্নিয়ার সমপতন করতে বলছে বা ভার্নিয়ার স্কেলের রিডিং নির্ণয় করতে বলছে। তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, এই যে 3 নম্বর দাগের সাথে মিলে যায়। আমাদের ভার্নিয়ার স্কেল দিয়ে যে কোনো দৈর্ঘ্য পরিমাপের কি সূত্র ছিল, যে মেইন স্কেলের রিডিং, মেইন স্কেলের কোন দাগটা পুরোপুরি অতিক্রম করছে ওইটা, তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা এটার সাথে পুরোপুরি মিলে যায়, ওইটা দিয়ে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টকে গুণ করলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাই। তো এখন হচ্ছে এইখানে দেখো, এইখানে মানে ভার্নিয়ার স্কেলের রিডিংটা বের করতে বলছে বা ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলছে। এখানে তো মেইন স্কেলের কোনো কাজ নাই, মানে মেইন স্কেলের কত নম্বর রিডিং ওইটার তো কোনো কাজ নাই। তার মানে আমাদের 13, এটা হচ্ছে আমাদের কনফিউজ করার জন্য দিচ্ছে, আমাদের 3 হচ্ছে রাইট আনসার। এরপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাইজের সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়, মানে একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ারের ভাগ সংখ্যা আছে 10, তো এই স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় এটা নির্ণয় করতে বলছে। সো সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় এটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা, ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, এটা কিভাবে নির্ণয় করতে পারি, ভিসি কিভাবে নির্ণয় করতে পারি, মেইন স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য সেটা সাধারণত 1 মিলিমিটার হয়ে থাকে, 1 মিলিমিটার ডিভাইডেড বাই এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, টোটাল ভাগ সংখ্যা এখানে কত আছে, টোটাল ভাগ সংখ্যা হচ্ছে এখানে 10, টোটাল ভাগ সংখ্যা এখানে দেওয়া আছে হচ্ছে 10। এখন দেখো এখানে সবগুলো অ্যান্সার হচ্ছে মিটারে, সবগুলো অ্যান্সার হচ্ছে মিটারে, সবগুলো অ্যান্সার হচ্ছে মিটার। তো আমরা হচ্ছে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা হচ্ছে আমরা মিটারে বের করব, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট সাধারণত আমরা মিলিমিটারে বের করি, বাট এক্ষেত্রে মিটারে বের করব। সো ভার্নিয়ার কনস্ট্যান্টটা যদি মিটারে বের করি, ভিসি, ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, মিটারে যদি বের করতে চাই তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে মেইন স্কেলের বড় স্কেলের বা মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার। সো এখন হচ্ছে আমরা মিটারে কনভার্ট করে নেব, 1 মিলিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য কি করব, এটাকে 1 কে 1000 দ্বারা ভাগ করব বা 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করব। সো 1 * 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 10। সো আমাদের অ্যান্সার কত দাঁড়ায়, সিম্পলি আমরা যদি ক্যালকুলেটর দিয়ে, আমি হচ্ছে ম্যাথে খুবই দুর্বল এই জন্য আমি ক্যালকুলেটর ইউজ করি সবসময়, আমি ক্যালকুলেটর ছাড়া কিছুই পারি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমার হ্যান্ড ক্যালকুলেশন খুবই বাজে। 0.001, 3টা জিরো তারপর কোনটা, এই যে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। এরপরে কি, এরপরে হচ্ছে কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান এত, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ভিসি দেওয়া আছে এত সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, প্রধান স্কেলের ক্ষুদ্রতম অনঘর হচ্ছে 1 মিলিমিটার। এখন দেখা এখানে সেন্টিমিটার এবং মিলিমিটারের মাঝখানে কনফিউশন লাগাইছে। চলো আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভিসি এর ভ্যালু কত, ভিসি এর ভ্যালু হচ্ছে 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার, সেন্টিমিটার তো আছে, হ্যাঁ 0.005 সেন্টিমিটার। এখন এইটাকে আমি যদি মিলিমিটারে কনভার্ট করতে চাই, মিলিমিটারে কনভার্ট করলে কি করবো, জাস্ট হচ্ছে 10 দ্বারা গুণ করে দেবো। তো মিলিমিটারে কনভার্ট করি 0.05, হ্যাঁ 05 মিলিমিটার, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এগুলো যেহেতু মিলিমিটার আছে এই জন্য। এখন বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত নির্ণয় করো। সো ভিসি আমরা কি জানি, ভিসি মানে হচ্ছে মেইন স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য। সো ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য কত আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এরপর ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা টোটাল, এটা আমরা জানি না, এটাকে আমরা ধরে নিলাম x ধরে নিলাম, এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট জায়গায় দেওয়া আছে এই জায়গা হচ্ছে 0.05 মিলিমিটার। তো 0.05 মিলিমিটার, এটাকে যদি আমরা এই জায়গায় ভ্যালুটা বসাই, এই জায়গায় যদি ভ্যালুটা বসাই 0.05, 0.05। সো এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, এক্সটাকে এই পাশে নিয়ে আসলে 1 ডিভাইডেড বাই 0.05, তাহলে কত 1 ডিভাইডেড বাই 0.05, আমি শুনুন 1 ডিভাইডেড বাই 0.05 কত 20, 20টা, হ্যাঁ 20টাই হওয়ার কথা, 20টা হচ্ছে আমাদের ভাগ সংখ্যা, এই যে 20টা।
তারপর কি বলছে, একটা দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পার্ট হচ্ছে এত সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 7 এবং ভার্নিয়ার ধ্রুবক। দণ্ডটির দৈর্ঘ্য কত? দণ্ডটির দৈর্ঘ্য আমরা খুব সুন্দরভাবে নির্ণয় করতে জানি, টোটাল রিডিং। টোটাল রিডিং মানে কি হচ্ছে মেইন স্কেলের রিডিং। মেইন স্কেলের রিডিং কত এখানে? মেইন স্কেলের রিডিং প্রধান স্কেলের পার্ট হচ্ছে 5 সেন্টিমিটার, প্রধান স্কেলের পার্ট সেন্টিমিটার ইনটু কত? ভার্নিয়ার সমাপতন 7, 7 গুণ হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে হচ্ছে মিলিমিটার দেওয়া আছে, আমরা এটাকে হচ্ছে কিসে কনভার্ট করে নেব? সেন্টিমিটারে কনভার্ট করে নেব। জাস্ট হচ্ছে 10 দ্বারা ভাগ করে দেব। 10 দ্বারা ভাগ করে দিলে কত হয়? ইনটু 0.01, 0.01। তাহলে ওভারঅল আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? 7 ইনটু 0.01 প্লাস হচ্ছে 5, তাহলে কত দাঁড়ায়? 5.07 সেন্টিমিটার। এই যে 5.07 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কই দেখি, রিচেক করি একটু রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড হচ্ছে আমার। আচ্ছা, এরপরে কি? এরপরে প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করি একটা একটা করে। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, ভার্নিয়ার ধ্রুবকের মান কত? ভার্নিয়ার ধ্রুবকের মান সিম্পল, এটা আমরা নির্ণয় করতে পারি। সো ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি হচ্ছে মেইন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত? ভার্নিয়ার ভাগ সংখ্যা। ভার্নিয়ার ভাগ সংখ্যা কত? 10, 1 ডিভাইডেড বাই 10। এখন আমাদের এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, মিটার দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে। সো এইখান থেকে যেটা আসবে এটা হচ্ছে মিলিমিটার আসবে, এটা হচ্ছে মিলিমিটার আসবে। সো 1/10 কত আসে? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, এটা হচ্ছে মিলিমিটার স্কেলে নাই, তার মানে 0.1 যেটা আসে এটা হচ্ছে মিলিমিটারে, এটা আসে হচ্ছে মিলিমিটারে। সো এই ভ্যালুটা এখানে নাই। এখন আমাদের এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, এটাকে আমাদের মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করতে হবে। সো এই অ্যান্সারটাকে আমরা যদি 10 দ্বারা ভাগ করি কত পাই? 0.01 সেন্টিমিটার। 0.01 সেন্টিমিটার, তার মানে 0.01 সেন্টিমিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের 19 ঘর এবং ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এই ম্যাথটা আমি হচ্ছে থিওরিতে করাইছিলাম, আবার একটু দেখাই। থিওরিতে এই ম্যাথটা একেবারে ডিটেলসে করাইছিলাম, বাট এখানে সিম্পলি একটা দিয়ে করতে পারো, 1/20। 1/20 মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আবার ধরো ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত? মেইন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য সাধারণত কত হয়? 1 মিলিমিটার হয়। 1 মিলিমিটার, 1 লেখাটা আমার হয় না কেন ভাই? এই যে এইরকম হবে, এরকম হবে, হ্যাঁ এইরকম হবে, বুঝছি। আমি জানি এমসিকিউ ক্লাসে খুব একটা মজা হয় না, অন্য ক্লাসে যেরকম মজা হয় এমসিকিউ ক্লাস অতটা মজা হয় না, বাট তারপর পরীক্ষায় তো পারতে হবে, তাই না? আচ্ছা, সো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইজ ইকুয়াল টু কত? 1 মিলিমিটার, আবার 1 লেখা হয়নি, 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত? 20। ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 20, 1 ডিভাইডেড বাই 20 কত হয়? 0.05 মিলিমিটার। 1 ডিভাইডেড বাই 20 হচ্ছে 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার আছে, হ্যাঁ এক নম্বরই তো আছে, 0.05 মিলিমিটার। তারপর হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? 5 ঘরের দৈর্ঘ্য কত? সো 5 ঘরের দৈর্ঘ্য এটা নির্ণয় করতে পারি কিভাবে? প্রথমে এটার জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসিটি নির্ণয় করতে হবে। ভিসি ইজ ইকুয়াল টু কত? একটু আগে যেটা করছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত? 20। 1 মিলিমিটার ডিভাইডেড বাই 20, তো কত হয়? 0.05। 0.05 এখন হচ্ছে এটা হচ্ছে এক ঘরের দৈর্ঘ্য, তো 5 ঘরের দৈর্ঘ্য কত? ইনটু 5, অ্যান্সার ইনটু 5, অ্যান্সার ইনটু 5 কত? 0.25, 0.25 মিলিমিটার, 0.25 মিলিমিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে ফাঁপা বস্তুর অন্তর্ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স, এই যে স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে, স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে স্ক্রু গজের সরণকে কি বলে? স্ক্রু গজের সরণকে হচ্ছে পিচ বলে, এটা তো আমরা জানি। বৃত্তাকার স্কেল 2 বার ঘোরালে রৈখিক স্কেল বরাবর এত মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। যন্ত্রটির পিচ কত? পিচ মানে কি জানি, যে বৃত্তাকার স্কেলটা একবার পুরোপুরি ঘোরালে, বৃত্তাকার স্কেলটা একবার পুরোপুরি ঘোরালে যতটুকু দূরত্ব অতিক্রম করে, 2 বার ঘোরালে 6 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে একবার ঘোরালে কত? 3 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে পিচ হচ্ছে 3। তারপর হচ্ছে 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক হচ্ছে 0.002 সেন্টিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? আগের মতোই সিম্পলি ন্যূনাঙ্ক দেওয়া আছে কত? 0.002 সেন্টিমিটার। এরপর হচ্ছে 0.002 সেন্টিমিটার, এটা হচ্ছে ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট বা এলসি।
এলসি 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 মানে আমরা কি জানি, পিস, পিস কত এখানে পিস, আচ্ছা পিস পরে হিসাব করি। এলসি ইকুয়াল টু পিআইটিসিএস, পিস ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এক্সটা বের করতে হবে আমাদের। এলসি, এলসি দেওয়া আছে, এলসি কত 0.002 সেন্টিমিটার, এবং হচ্ছে পিস, পিস দেওয়া আছে 2 মিলিমিটার। এখন আমরা সিম্পলি বের করে ফেলতে পারবো, সিম্পলি বের করে ফেলি। এলসি, এলসি কত, এলসি হচ্ছে 0.002 সেন্টিমিটার, 0.002 সেন্টিমিটার। পিস কত 2 মিলিমিটার, 2 মিলিমিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি 2 ডিভাইডেড বাই 10 কত হয় 0.2, 0.2। আর হচ্ছে এক্সটা আমাদের বের করতে হবে, এটা এক্সটা আমাদের বের করতে হবে। সো এক্সটাকে যদি ওই পাশে পাঠাই দিই কি হবে, এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্সটাকে ওই পাশে পাঠাই দিলে 0.2 ডিভাইডেড বাই 0.002 কত আসে 100। 100 হচ্ছে ভাগ সংখ্যা, স্ক্রু গেজের ভাগ সংখ্যা হচ্ছে 100 বা 10 টু দি পাওয়ার 2। এই যে 100 স্কয়ার মানে 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2। এরপর হচ্ছে একটি স্ক্রু গেজের পিচ এত, একটি স্ক্রু গেজের পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রু গেজের ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট বা এলসি ইজ ইকুয়াল টু পিস, পিস কত 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। 100 আমরা যদি ভাগ করি 0.5 ডিভাইডেড বাই 100 কত 0.005 মিলিমিটার, 0.005 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের রাইট আনসার, 0.005 মিলিমিটার। মজা লাগতেছে আমার বিকজ আমি এখন সলভ করতেছি। হ্যাঁ আগে দেখছি বাট হচ্ছে মনে ছিল না, কারণ 2-3 দিন আগে দেখছি। আর আমার স্মৃতিশক্তি ভাই এতটা খারাপ যে আমি হচ্ছে 1 ঘন্টা আগে দেখলেও ভুলে যায়। সো আমার জন্য একেবারে নতুনই বলতে পারবো, নতুনের মতে। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে যে একটা বস্তুর দৈর্ঘ্য এত, ভার্নিয়ার কনস্ট্যান্ট এত, তারপর হচ্ছে কি মেইন স্কেল রিডিং হচ্ছে এত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করতে বলছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করতে বলছে। সো টোটাল রিডিংটা হচ্ছে এটা। আমরা কি জানি যে টোটাল রিডিং বা কি বলে টি আর টোটাল রিডিং, হ্যাঁ টোটাল রিডিং হচ্ছে 3.485 সেন্টিমিটার, 485 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত মেইন স্কেল রিডিং, মেইন স্কেল রিডিং কত 3.4 সেন্টিমিটার, 3.4 সেন্টিমিটার প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, ভিসি দেওয়া আছে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার কিভাবে কনভার্ট করব, জাস্ট 10 দ্বারা ভাগ করে দেব, 0.05, 0.005, 0.005, 0.005 মিলিমিটার। এখন কি করতে বলছে, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা বের করতে বলছে। এই ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কিভাবে বের করে, এটা দিয়ে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা তো বের করা যাবে না, বের করা যাবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার সমপতন বের করা যাবে। ধরো এটা যদি এক্স ধরি, ভার্নিয়ার সমপতন যদি এক্স ধরি, তাহলে হচ্ছে এটা যদি বিয়োগ করে দিই 3.4 যদি ওই পাশে পাঠাই দিই, তার মানে 3.485 মাইনাস হচ্ছে 3.4, এইটা হবে, এইটা ডিভাইডেড বাই 0.005 কত হচ্ছে 17, 170, এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো নির্ণয়, আচ্ছা ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলছি, সরি এটা তো সরি আমি ভুল করছি। আমরা একটু আগে বের করছি এই পরেটা, ভার্নিয়ার সমপতনটা বের করছি, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে জাস্ট হচ্ছে এগুলো ব্যবহার করা লাগবে না, এগুলো তো ফার্স্ট ম্যাথটা, এগুলো কিছু লাগবে না। এটি দিয়ে তো হচ্ছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা নির্ণয় করতে পারি। ভিসি মানে কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি, আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার সূত্র দিয়ে তো আমরা এটা বের করে ফেলতে পারি। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে মেইন স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, যেটাকে এক্স ধরে। সো ভিসি আমরা জানি 0.005, ভিসি ইজ ইকুয়াল টু 0.005 মিলিমিটার দেওয়া আছে, 0.05 একটা। ধরো রাত যত গভীর হয় স্টুডেন্টের ভুলের সংখ্যা তত বাড়ে। তো এখন হচ্ছে এক্সটাকে যদি ওই পাশে পাঠাই দিই 1 ডিভাইডেড বাই 0.05 কত হয় 20। সো 20 হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সরি আমি ভুল করছি, এটা বের করা যাবে না, বের করা যাবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট আছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করা যাবে। আমি ভাবছি এতগুলো ভ্যালু দেওয়া আছে, জাস্ট একটা ম্যাথ ভাবছি আমি যে একটা ম্যাথ হইলে মানে এতগুলো ভ্যালু কেন দেওয়া আছে। আচ্ছা এরপর হচ্ছে 63 নাম্বার, একটা ভার্নিয়ার স্কেলের রৈখিক পাঠ হচ্ছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ হচ্ছে 0.4 মিলিমিটার, ভাগ সংখ্যা এত, পিচ এত, বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলবে। অনেক বড় একটা ম্যাথ দেওয়া আছে, যেটা হচ্ছে 3 নম্বরে সাধারণত আসে, এটা এমসিকিউতে দেওয়া আছে, মোস্ট প্রবাবলি কোনো ক্যাডেট কলেজের কোশ্চেন, যে
রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে, ভাগ সংখ্যা দেওয়া আছে, পিচ দেওয়া আছে। বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে মিলবে? সো রৈখিক স্কেলের পার্ট বৃত্তাকার স্কেলের, এটা কেমনে করে? আরে হ্যাঁ, ইন্টারেস্টিং কোশ্চেন। দেখি চলো একসাথে সলভ করার ট্রাই করি। রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার। ওকে, 2 মিলিমিটার। তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু না, এই কোশ্চেনে ভুল থাকতে পারে, দেখে নিলাম। 63 কই? না, এটা সলভ করা যাবে, এটা সলভ করা যাবে। কি দেওয়া আছে? কই গেল? হ্যাঁ, এটা দেখছি। উদ্দীপকে কি দেওয়া আছে? রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 0.4 মিলিমিটার, ভাগ সংখ্যা হচ্ছে এত, মানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত, পিচ হচ্ছে এত, বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে মিলে যাবে। তা আমরা কি জানি টোটাল যেই দৈর্ঘ্যটা কিভাবে পরিমাপ করি? কি বলে, রৈখিক স্কেলের পার্ট যোগ হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। তো বৃত্তাকার স্কেলের পার্টটা দেওয়া আছে। বৃত্তাকার স্কেলের পার্ট কোনটা? বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্টটা কি? বৃত্তাকার স্কেলের পার্টটা হচ্ছে এলসি, সরি হ্যাঁ এলসি, তো ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট ইনটু কত, ইনটু হচ্ছে বৃত্তাকার স্কেলের যত ঘর অতিক্রম করে ওইটাকে ধরো এক্স ধরি। এখন আমাদের এইটা বের করতে হবে, এতটুকু দেওয়া আছে, আমাদের এইটার ভ্যালু দেওয়া আছে। এটার ভ্যালু দেওয়া কত? এই যে বৃত্তাকার স্কেলের পার্টটা দেওয়া আছে। আচ্ছা আমি আবার বলি, তোমরা হয়তো বুঝো না ব্যাপারটা। টোটাল রিডিংটা কত? রৈখিক স্কেলের পার্ট বা মেইন স্কেল রিডিং যেটাই বলো না কারণ, প্লাস হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। তো বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে 0.4 মিলিমিটার। ইজ ইকুয়াল টু কত? বৃত্তাকার স্কেলের পার্টটা কিভাবে নির্ণয় করতাম? বৃত্তাকার স্কেলের পার্টটা নির্ণয় করতাম, বৃত্তাকার স্কেলের কোন দাগটা ওই দাগের সাথে মিলে গেছে, মানে মেইন দাগের সাথে মিলে গেছে সেইটা। সো বৃত্তাকার স্কেলের কোন দাগটা মিলে গেছে, ওইটা বের করতে হবে। এটাকে ধরে নিলাম আমরা এক্স, ধরে নিলাম ওইটা এক্স, ইনটু কত? ইনটু হচ্ছে এলসি, তার মানে এলসি ইনটু এক্স, এখন এলসিটা কিভাবে বের করব? এলসি ইজ ইকুয়াল টু পিচ কত? পিচ হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড বাই 100। সো এলসি ইজ ইকুয়াল টু কত? কি বলে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100। সো এটাকে যদি আবার একটু লিখি আমরা, 0.4 ইজ ইকুয়াল টু এলসি কত? 1 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স। এখন হচ্ছে এক্সটা আমাদের বের করতে হবে। সো এটাকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে কত হয়? কয় নম্বর দাগের সাথে মিলে গেছে? কই আমার ক্যালকুলেটর স্যার, যে কেমন যেন লাগে ক্যালকুলেটর স্যার, আমার মনে হয় যেন আমার গায়ে কোনো পোশাক নেই, এরকম একটা ব্যাপার হয় আমার। সো 0.4 ইন্টু 100 কত? 40। তার মানে রৈখিক স্কেলে 40 নম্বর দাগের সাথে মিলে যায়। তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলছে। তার মানে একটা রিডিং কিভাবে নির্ণয় করি? বৃত্তাকার স্কেলের পার্ট যোগ হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। এখন বৃত্তাকার স্কেলের পার্টটা নির্ণয় করার জন্য আমাদের অনেক ক্যাচাল করতে হয়, তো ওইটা আমাদের করা লাগবে না, কারণ বৃত্তাকার স্কেলের পার্টটা আমাদের দেওয়া আছে। বৃত্তাকার স্কেলের পার্টটা আমাদের দেওয়াই আছে, বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়াই আছে। আবার বলছি, এই কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি আমাদের থিওরি ক্লাসটা দেখে আসবে। থিওরি ক্লাস না দেখে এটা দেখলে জীবনও কিছু বুঝবা না। রৈখিক স্কেলের পার্ট কত? রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 4 মিলিমিটার। তার মানে টোটাল পার্ট হচ্ছে 2 মিলিমিটার, 2 প্লাস হচ্ছে 0.4 2.4 মিলিমিটার। তার মানে এইটার ব্যাসটা ধরো, একটা যে কোনো একটা বস্তু মাপা ধরছি, সো মাপা ধরার পর এটার ব্যাসটা বের হয়েছে কত? এটার ব্যাস বের হয়েছে 2.4 মিলিমিটার, 2.4 মিলিমিটার। এখন বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? সিম্পলি জাস্ট পাই আর স্কয়ার দিয়ে আমরা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। সো আমাদের আর কি বের হয়েছে? না, আমাদের আর কিন্তু বের হয়নি। এটা কি? এটা হচ্ছে ব্যাস, বাট আমাদের লাগবে কি? ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ কত? 2.4 ডিভাইডেড বাই 2। সো 2.4 ডিভাইডেড বাই 2 কত হয়? 1.2। 1.2 হচ্ছে আর, 1.2 হচ্ছে আর। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। সো পাই আর স্কয়ার কত? 1.2 স্কয়ার ইনটু কত? 3.1416 কত? 4.5 এরকম সামথিং, 4.524। ওইটা হচ্ছে এইটা হচ্ছে মিলিমিটার স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে পিচ দেওয়া আছে এত, লঘিষ্ঠ গণন এত দেওয়া আছে। বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত? এটাও সিম্পল।
এলসি কিভাবে নির্ণয় করি? এলসি ইজ ইকুয়াল টু পিস কত? পিচ হচ্ছে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। সো লঘিষ্ঠ গণন বা এলসিও দেওয়া আছে 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। সো এলসির জায়গায় লিখবো কত? 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। সো এক্সটা কিভাবে বের করতে পারি? এক্স ইজ ইকুয়াল টু কত? এটাকে নিচে যদি পাঠাই দিই তাহলে কত দ্বারা 0.5 ডিভাইডেড বাই, হ্যাঁ মিলিমিটার না, সবগুলো মিলিমিটার আছে, সরি, মিলিমিটার ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 0.1, তাহলে 0.5 ডিভাইডেড বাই 0.01 কত? 50। তাহলে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 50। এরপরে কত? উদ্দীপককে পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, লঘিষ্ঠ গণন এত, ব্যাস এত। তারের ব্যাস মাপার জন্য এখন একটা বড় কোশ্চেন দেওয়া আছে। বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হচ্ছে 728। এইটা কিভাবে নির্ণয় করবো? সো বড় একটা ম্যাথের আগে একটু পানি খেয়ে নিয়ে আবার। তোমরা হয়তো ভাবতেছো যে আমি বারবার কেন পানি খেতেছি, এরকম না ব্যাপারটা, কারণ ভিডিও মাঝখান থেকে থামানো হয়েছিল, তারপর অনেকক্ষণ কাজ করেছি স্লাইডে, তারপর হচ্ছে আবার ক্লাস করতে বসছি। সো তোমরা হয়তো দেখতেছো যে 2 মিনিট পর পর পানি খেতেছি, ব্যাপারটা এরকম না, অনেকক্ষণ হয়ে গেছে। যেমন আজকের ব্যাপারটা যদি বলি তাহলে হচ্ছে আজকে আমি সকাল 8টা কি 9টার সময় এই রুমে ঢুকছি স্টুডিওতে। এখন হচ্ছে রাত 2টা বাজে প্রায়, এখন পর্যন্ত ক্লাস নিচ্ছি। আই ডোন্ট নো আমি কিভাবে বেঁচে আছি। ওকে, এখন কি বলছে যে তারের একটা ব্যাস নির্ণয় করতেছি। সো তারের ব্যাস হচ্ছে 7.28 মিলিমিটার। এখন তারের ব্যাস মাপার জন্য কি করতে হবে? পিস মানে কি জানি? পিস মানে হচ্ছে বৃত্তাকার স্কেলটিকে একবার ঘুরাইলে যতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন হচ্ছে ব্যাসটা কি বলছে? 7 পয়েন্ট, এটার সামনের অংশটুকু বাদ দিলাম, তার মানে 7, এই যে 7 পর্যন্ত, এটা তো হচ্ছে রৈখিক স্কেল দিয়ে মাপছি, তাই না? রৈখিক স্কেলের দূরত্ব, এটা তো রৈখিক স্কেলের দূরত্ব। তারপর যে এই এতটুকু দূরত্ব আছে, ধরো 7টা দাগ অতিক্রম করছে এরকম, তারপরে হচ্ছে একটু করছে যে 0.28 মিলিমিটার, এইটা হচ্ছে নির্ণয় করছে কি দিয়ে? বৃত্তাকার স্কেল দিয়ে। তার মানে রৈখিক স্কেল বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করে ওইটা কিভাবে মাপি? বৃত্তাকার স্কেলকে একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলে থাকি পিস। তো এখানে পিস দেওয়া আছে কত? 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। তার মানে এই জায়গায় 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করতে হলে ওই স্কেলটাকে কি বলে? বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাইতে হবে। তার মানে এই যে 7 মিলিমিটার দূরত্ব অতিক্রম করতে হলে বৃত্তাকার স্কেলটাকে কয়বার ঘুরাইতে হবে? 14 বার ঘুরাইতে হবে না? 14 বার ঘুরাইতে হবে না? অবভিয়াসলি 14 বার ঘুরাইতে হবে। তার মানে বৃত্তাকার স্কেলটাকে 14 বার যদি ঘুরাই তখন হচ্ছে এতটুকু দূরত্ব অতিক্রম করে। কারণ 14 গুণ এইটা দিলে 0.8, 14 গুণ 0.5, 14 গুণ 0.5 কত হয়? 7 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। আই হোপ এটা তোমরা বুঝছো। যে এই ক্লাসটা না বোঝার কোনো কারণ নেই যদি তোমরা ওই ক্লাসটা না দেখে আসো। ওই ক্লাসটা দেখে আসলে অবভিয়াসলি বুঝবা, আবার একটু যদি বুঝাই দিই যে বৃত্তাকার স্কেল বর মানে বৃত্তাকার স্কেলটাকে যদি একবার ঘুরাই তাহলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় থাকে পিস। তো এইটা হচ্ছে এইখানে আমার কতটুকু দূরত্ব মাপছে? 7 পয়েন্ট সামথিং দূরত্ব মাপছে। তার মানে এইটাকে, এই বৃত্তাকার স্কেলটাকে কতবার ঘুরাইলে 7 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে? এখানে পিচ হচ্ছে 0.5, তার মানে বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাইলে 7.5 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে 7 মিলিমিটার পর্যন্ত আসতে এটাকে কয়বার ঘুরাইতে হবে? 14 বার ঘুরাইতে হবে। এরপর কি বলছে যে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘর সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘর সংখ্যা কত? সো এটা কি কিভাবে নির্ণয় করতে পারি? আমার ক্যালকুলেটর গেল ভাই। বৃত্তাকার স্কেলের কিভাবে নির্ণয় করতে পারি? এটা সিম্পলি, এইটা হচ্ছে ব্যাসটা, দৈর্ঘ্যটা কত নির্ণয় করছে? 7.28 মিলিমিটার, 7.28 মিলিমিটার, এটা হচ্ছে ব্যাস। সো ব্যাস ডিভাইডেড বাই লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার। এটা যদি ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। সো 7.28 মিলিমিটার ডিভাইডেড বাই 0.01 কত? 728। তার মানে 2 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। আবার বলছি, কোনো ধরনের যদি কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাদের কোর্সের স্টুডেন্ট হলে আমাদের কোশ্চেন করবা। সো আমরা হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কি অবভিয়াসলি দিতে হবে। প্লাস হচ্ছে আমাদের সলভ ক্লাসগুলোতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাও, প্যারা নেওয়ার কোনো দরকার নেই আমাদের কোর্সের স্টুডেন্ট হলে। আর যদি কোর্সের স্টুডেন্ট না হও অবভিয়াসলি তোমাদের জন্য সুযোগ আছে, আমাদের গ্রুপগুলোতে কোশ্চেনগুলো করে রাখতে পারো। যে গ্রুপ আছে বর্ণমালা স্কোয়াড, ওইখানে কোশ্চেনগুলো করে রাখতে পারো। আই হোপ তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাও। তারপর একটা কোশ্চেন যে রৈখিক স্কেলের পাঠ হচ্ছে 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত হলে তারের ব্যাস কত মিটার? লঘিষ্ঠ গণন দেওয়া আছে, এই যে সিম্পল ম্যাথ এগুলো। সো আমাদের টোটাল যে তারের ব্যাসটা নির্ণয় করতে বলছে, তো তারের ব্যাসটা কিভাবে নির্ণয় করতে পারি? সো মেইন স্কেল
মেইন স্কেলের পার্ট হচ্ছে 4 মিলিমিটার, 4 প্লাস হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট কত এলসি ইনটু হচ্ছে এই যে এই দাগটা কত দাগের সঙ্গে মিলে যায়, সো 50তম দাগের সঙ্গে মিলে যায়, সো এলসি ইনটু কত 50, এলসি হচ্ছে 0.01 ইনটু 50, 0.01 ইনটু 50, 0.01 ইনটু 50, সো 4 প্লাস 0.01 ইনটু 50, 0.01 ইনটু 50 কত হয় 4.5, 4.5 না 4.5, এই যে 4.5। এরপর বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট এম, ভার্নিয়ার দৈর্ঘ্য ভিসি এবং ভার্নিয়ার সম্পাদন ভি হলে দণ্ডের দৈর্ঘ্য এল কত, এল নির্ণয়ের সূত্র কত, এল নির্ণয়ের সূত্র কি, এটা আমি যেগুলো বলবো না, এটা তোমরা জানোই। এরপর হচ্ছে ডি ব্যাস এবং এইচ উচ্চতা বিশিষ্ট কোন সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র কি, আয়তন নির্ণয়ের সূত্র কি, সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র এখানে আছে না, এখানে তো নাই, পাই/4 না, হ্যাঁ এই যে পাই/4 আর স্কয়ার এস। তারপর হচ্ছে একটি স্কেল সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত হবে, আমরা কি জানি ত্রুটির ক্ষেত্রে কত, ধরো 1 সেন্টিমিটার পর্যন্ত যদি মাপা যায় তার মানে এর সাথে প্লাস মাইনাস কত করি, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার এরকম করি। এখানে কি বলা আছে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, তাই 1 মিলিমিটার প্লাস মাইনাস কত 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, 0.5 0.50 1 মিলিমিটার প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, এইটা বলছে 0.5 মিলিমিটার। এখন হচ্ছে এটাকে সেন্টিমিটার মেবি কনভার্ট করতে হবে, তাই না, 0.5 মিলিমিটার। চূড়ান্ত ত্রুটি কত হবে, চূড়ান্ত ত্রুটি কত হবে 0.5 মিলিমিটার না, হ্যাঁ 0.5 মিলিমিটার, এই যে ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে পরিমাপের ক্ষেত্রে কোনটা সঠিক, পরিমাপের ক্ষেত্রে কোনটা সঠিক, কোনটা সঠিক, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান, এটা সঠিক, এটা আমরা জানি, এটা মুখস্থ সূত্র বই আমি পড়াইছিলাম থিওরি ক্লাসে কিন্তু এটা পড়াইছি। তারপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলে ক্ষুদ্রতম মান ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, এটা সঠিক। লঘিষ্ঠ গণন পিস ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, পিস ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, এটাও সঠিক, তিনটাই তো সঠিক, ঠিক উল্টেই গেছে, হ্যাঁ 1 2 3 তিনটাই সঠিক। ওকে, তারপর হচ্ছে একটি তারের ব্যাসার্ধের পরিমাণ 1% হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত, একটি তারের ব্যাসার্ধের পরিমাণ 1% হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সবসময় দ্বিগুণ হয়ে যায়, এটি মাথায় রাখবা, এবং হচ্ছে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটি 3 গুণ হয়ে যায়। সো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এখানে ত্রুটি হচ্ছে 1%, তার মানে হচ্ছে সরি ব্যাস নির্ণয় হচ্ছে 1%, তার মানে ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে 2%, দ্বিগুণ হয়ে যাবে। এরপর হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে এক ধরনের অনুপাত, অ্যান্সার দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত, সো এক ধরনের অনুপাত যদি হয় এটা অবভিয়াসলি রং হয়ে যাবে, কারণ এই রকম একটা কি বলে ট্রিক্স মনে রাখবা যে এটা সঠিক হলে এটা অবভিয়াসলি রং হবে, কারণ দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত, এক ধরনের অনুপাত হলে এটা সত্যিকারের এক ধরনের ত্রুটি, এটা তো অবভিয়াসলি হবে না। সাধারণ স্কেল তো নয়, ভার্নিয়ার স্কেলে কম হয়, অবভিয়াসলি ভার্নিয়ার স্কেলে একটু সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি আমরা। ওকে, তারপর হচ্ছে উদ্দীপক প্রকৃত দৈর্ঘ্য এত মিটার, পরিমাপকৃত দৈর্ঘ্য এত মিটার, পরিমাপের পরম ত্রুটি কত, পরম ত্রুটি কত, একটা থেকে আরেকটা মাইনাস করলে আমরা পরম ত্রুটিটা পেয়ে যাব। সো যদি বিয়োগ করি 17.53 মাইনাস হচ্ছে 17.6, 17.6 কত আসবে 0.07, 17.53 কত 0.07 আসছে কেন, এই 0.07 আসছে কেন দেখি তো, ওয়েট 0.7, হ্যাঁ 0.7, আমার 0.07 কেন আসে 17.53 17.6, 17.6 মাইনাস 17.53, 0.07 আসে আমার, ও আচ্ছা 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 সরি, এখানে তো সেন্টিমিটার দেওয়া আছে, এখানে হচ্ছে মিলিমিটার, এখানে হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে, এখানে মিলিমিটার আছে, সো হচ্ছে মিলিমিটার কনভার্ট করলে 0.7 মিলিমিটার আসে, 0.7 মিলিমিটার আসে। এখন হচ্ছে আপেক্ষিক ত্রুটি যদি নির্ণয় করতে চাই, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব কিভাবে, 0.7 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান কত 17.6 ইন্টু কত 100%, ইন্টু হচ্ছে 100, সো আমরা যদি ক্যালকুলেট করি 0.7 ডিভাইডেড বাই কত 17.6 ইন্টু 100, 3 পয়েন্ট সামথিং, ভুল হয়েছে এটা আমার, না ভুল কেন হবে,
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুল তো হবে, এটা হচ্ছে 0.07 হবে, সরি সরি 0.07, 0.39 এটা। আচ্ছা এখানে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এইখানে হচ্ছে একটু আগে যেটি হিসাব করছিলাম, একটু আগে যেটি হিসাব করে বের করছিলাম, এটা হচ্ছে মিলিমিটারে হিসাব করছিলাম। মিলিমিটার এখানে অ্যান্সার দেওয়া আছে মিলিমিটারে, মানে অপশনগুলো মিলিমিটার, এই জন্য মিলিমিটারে নিছি। বাট এই ক্ষেত্রে দেখো, এই জায়গায় নিচের এই অপশনটা কি, এটা হচ্ছে সেন্টিমিটারে না, সো এই অবভিয়াসলি এইটাও সেন্টিমিটারে রাখতে হবে। সো আমরা যখন প্রথমে একটা দিয়ে আরেকটা বিয়োগ করছি, একটা দিয়ে আরেকটা যখন বিয়োগ করছিলাম, তখন কৃষি আসছিল 0.07 আসছিল। সো 0.07 রেখে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, 100 করে দিই, তখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবো কত, 0.398%। ওকে, দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাস। আই হোপ তোমরা বুঝছো। যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো ধরনের কোশ্চেন কমেন্টে করতে পারো, আমি চেষ্টা করবো কমেন্টে অ্যান্সার দেওয়ার। প্লাস হচ্ছে এরপর যদি কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাদের গ্রুপগুলোতে করতে পারো, আমাদের গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। প্লাস হচ্ছে প্রত্যেক ক্লাসের শেষে না, এই কয়েকটা ক্লাসের শেষে বলতেছি যে আমাদের কোর্স, যেটা কোর্সের ব্যাপারে বলি, যে পদার্থবিজ্ঞান বেসিক টু প্রো পদার্থবিজ্ঞান, বা তোমাদের কি বলে, তোমাদের জন্য 26 বা 27 ব্যাচের জন্য প্রত্যেকের জন্য ডিফারেন্ট একটা কোর্স আছে। 26 ব্যাচের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে মানে ফুল কোর্সের ভিতর, 27 ব্যাচের জন্য সাইকেল 1 এর পার্ট একটা। সো দুইটা 26 ব্যাচ হোক 27 ব্যাচ হোক, তোমাদের উভয়ের জন্যই কোর্সের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নক করলে, অথবা পেজে নক করলে, বা কমেন্ট করলে তুমি হচ্ছে আমাদের গ্রুপের এগুলো পেয়ে যাবা, কোর্সের লিঙ্কগুলো পেয়ে যাবা। তো একেবারে যেটা বলছিলাম, কোর্সের ব্যাপারে কমপ্লিট একটা কোর্স, একটা বেসিক ক্লাস থাকবে, যেখানে একেবারে ফুল ডিটেলসে অ্যানিমেশন দিয়ে যত বেসিক ভাব, মানে কি বলে, একেবারে যতটা ডিটেলসে বোঝানো সম্ভব ততটা ডিটেলসে বোঝানো হয়েছে প্রত্যেকটা ক্লাস। তারপর হচ্ছে একটা এমসিকিউর জন্য আলাদা একটা এরকম একটা ডেডিকেটেড ক্লাস, প্লাস হচ্ছে সিকিউর জন্য আলাদা একটা ক্লাস, তারপর হচ্ছে কোশ্চেন কি বলে, কোশ্চেন সলভের জন্য আলাদা লাইভ ক্লাস থাকবে, প্লাস হচ্ছে ডিসকাশন গ্রুপ থাকবে, প্লাস হচ্ছে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, প্লাস হচ্ছে এই স্লাইডগুলো, প্লাস হচ্ছে বেসিক ক্লাসের এই স্লাইডগুলো তো কিছুই না, জাস্ট এগুলো স্ক্রিনশট দিলে হয়, বাট বেসিক ক্লাসের অসাধারণ স্লাইডগুলো, প্লাস হচ্ছে লেকচার শিট, এইরকম কমপ্লিট জিনিসপত্র তোমরা হচ্ছে একটা কোর্সের আন্ডারে পেয়ে যাচ্ছে। এই কোর্সের আন্ডারে এই যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের এই কোর্স, আই হোপ এই কোর্সটায় যদি এনরোল করো কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে হয়তো পরবর্তী ক্লাসে বা পরবর্তী কোর্সের কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।